প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের তথ্য প্রযুক্তি বইয়ের ৪র্থ অধ্যায়ের আমার লেখালেখি ও হিসাব অংশ আলোচনা করব। আমরা যখন মনের ভাব প্রকাশ করি, আমরা সেটা লেখালেখির মাধ্যমে প্রকাশ করি। হতে পারে সেটা গল্প, হতে পারে সেটা কবিতা, হতে পারে সেটা উপন্যাস। আমরা যখন পরীক্ষার প্রশ্নের উত্তর দিই, সেটা আমরা কাগজে লিখে দিই। কিন্তু সাধারণত কাগজে লেখাটা নষ্ট হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, অথবা মুছে যেতে পারে। লেখালেখির জন্য অনেক প্রযুক্তি যন্ত্র ব্যবহার করা হয় এবং প্রযুক্তি সফটওয়্যার ব্যবহার করা হয়। প্রযুক্তি সফটওয়্যারগুলির সুবিধা হচ্ছে অনেক। এগুলো সহজে লেখাগুলিকে মুছে যায় না, লেখাগুলিকে পুনরায় ফিরিয়ে আনা যায়। তা আমরা প্রযুক্তি সফটওয়্যার যে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে, এর মধ্যে অন্যতম জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে গিয়ে আমরা কী কী সুবিধা পাই সেটা আমরা আজকে একটু দেখে নিব। অর্থাৎ এখানে নির্ভুলভাবে লেখালেখি করার সুযোগ থাকে এবং ভুল হলে সাথে সাথে সংশোধন করার সুযোগ পাওয়া যায়। সম্পাদনার সুযোগ থাকায় সহজেই লেখা কাজকে সহজে নান্দনিকভাবে উপস্থাপন করা যায়। ছবি, চার্ট, গ্রাফ ইত্যাদি সংযোজন করে ডকুমেন্টকে আরও আকর্ষণীয় করা যায়। ডকুমেন্টকে সংরক্ষণ করে তা যে কোনো সময় ব্যবহার করা যায় এবং একই কাজ বারবার করার প্রয়োজন হয় না। বানান দেখা সফটওয়্যার বা স্পেল চেকারের সাহায্যে সহজে বানান সংশোধন করা যায়। তো শিক্ষার্থী, আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা কীভাবে ওপেন করবো সেটা আমরা একটু দেখে নিই। আমরা কম্পিউটারটা ওপেন করে আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব, তারপর আমরা অল প্রোগ্রামে ক্লিক করব, এরপর আমরা মাইক্রোসফট অফিসে ক্লিক করব এবং মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করব। তারপর মাইক্রোসফট ওয়ার্ডের লোগোটা আসবে। আসার পর যে জিনিসগুলো আমরা প্রথম পাবো সেটা সম্পর্কে আমরা একটু পরিচিত হই। যেমন প্রথম আছে নিউ, নতুন ডকুমেন্ট খুলতে নিউ অর্থাৎ নিউ অপশনটি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ওপেন, পূর্ব সংরক্ষণ করা কোনো তথ্য বা ডকুমেন্ট খুলতে আমরা এই ওপেন মেনুটি ব্যবহার করি। সেভ, ডকুমেন্ট সংরক্ষণ করতে এখানে ক্লিক করতে হয়। সেভ এজ, একই ডকুমেন্টকে বারবার ব্যবহার করার জন্য এখানে ক্লিক করতে হয়। তা আসলে আমরা ডকুমেন্টটা ওপেন করি। তাহলে প্রথম আমরা নিউতে ক্লিক করব, এরপর আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ওপেন করার পর যে অংশটা আসবে আমরা তার সাথে একটা পরিচিত হই। তাহলে এখানে কী কী আছে? এখানে আছে ফন্ট সাইজ, তারপর হচ্ছে পাশে হচ্ছে রুলার বা স্কেল, নিচে হচ্ছে টাচ বার, আর এটা হচ্ছে মূল পেজ, উপরে হচ্ছে মেনু বার। এখানে আমরা লেখালেখি করি। লেখালেখি করতে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমরা লেআউট মেনুতে ক্লিক করব, এরপর আমরা মার্জিনে ক্লিক করব। মার্জিনে ক্লিক করলে মার্জিনের অপশনগুলি আসবে এখানে, অর্থাৎ মার্জিনগুলো আমরা কত একটা পৃষ্ঠার বাম পাশে, ডান পাশে, নিচে, উপরে কতটা মার্জিন নিয়ে আমরা পৃষ্ঠাটা তৈরি করবো সেটা আমরা ঠিক করে দেব। এরপর হচ্ছে পেপার সাইজ, সাধারণত বাজারে A4 সাইজটাই বেশি ব্যবহৃত হয়। আমরা A4 সাইজটা ঠিক করে দেব, যার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 8.5 বাই 11.5 বাই 8.5। এবার আমরা পৃষ্ঠায় কীভাবে একটা নাম্বার দেওয়া যায় আমরা সেটাকে দেখে নিই। সাধারণত পৃষ্ঠার নাম্বার দেওয়ার প্রয়োজন হতে পারে, কারণ যদি আমরা অনেকগুলি পৃষ্ঠা ব্যবহার করি তাহলে পৃষ্ঠার নাম্বার দিলে আমাদের জন্য সহজ হবে। আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করব এবং পাশেই ইনসার্ট মেনুতে ক্লিক করার পর আমরা পাশে পেজ নাম্বার আছে, পেজ নাম্বারে ক্লিক করবো। তাহলে আমরা আমাদের ডান পাশে বা বাম পাশে বা নিচে আমরা পেজ নাম্বার সংযোজন করতে পারি। ওয়ার্ড প্রসেসে লেখালেখি করার জন্য বিভিন্ন ধরনের অক্ষর রয়েছে। এই অক্ষরগুলিকে ফন্ট, এই অক্ষরগুলিকে বলা হয় ফন্ট। বাংলা লিখতে চাইলে আমরা বাংলা ফন্ট ব্যবহার করব, ইংরেজি লিখতে চাইলে আমরা ইংরেজি ফন্ট ব্যবহার করব। তা আসে আমরা যদি ইংরেজি লিখতে যাই তাহলে এখানে আমরা ফন্ট অংশে ক্লিক করব। এখানে অনেকগুলি ফন্ট দেওয়া আছে, সাধারণত আমরা টাইমস নিউ রোমান ফন্টটি ব্যবহার করব। ফন্ট ব্যবহার করার পর আমরা ফন্ট সাইজ দেওয়া আছে, ফন্ট সাইজটা সিলেক্ট করে নিব। ফন্ট সাইজ সিলেক্ট করলে আমরা সহজে কাজ করতে পারবো। এখানে ফন্ট সাইজ যত বেশি দিব আমরা, লেখার সাইজটা তত বেশি বড় হবে। তাহলে এখানে মূল পেজটা আসবে। তো আমরা এখন দেখি কিভাবে আমরা পৃষ্ঠাটা শুরু করব। তা আমরা আবার স্টার্ট মেনু যাব। স্টার্ট মেনু গিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা, যেটা আমি ওয়ার্ড 2060 ব্যবহার করি, আমি সেটা ক্লিক করি। এটা ক্লিক করলে অংশটা আসবে। আমরা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, তাহলে আমার একটা পৃষ্ঠা চলে আসবে। পৃষ্ঠা আসলে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে এখানে আমার ফাইল, হোম, ইনচার্ট, ডিজাইন, লেআউট, এগুলো হচ্ছে মূল মেনু। পূর্বে বর্ণনা অনুযায়ী আমি আগে পৃষ্ঠার মার্জিন ঠিক করে দিই। তাহলে মার্জিন অংশে গেলাম আমি, এখানে ডান দিকে 1 ইঞ্চি, বাম দিকে 1 ইঞ্চি, উপরে 1 ইঞ্চি, ডান দিকে 1 ইঞ্চি রাখবো। ওরিয়েন্টেশন, পৃষ্ঠাটা কি সোজাসুজি হবে না
ডান দিকে পৃষ্ঠার ব্যবহারতা বাড়বে। আমরা 14 অংশটা সিলেক্ট করে দিই। সাইজ আমরা সাধারণত A4 সাইজটা সিলেক্ট করে দিলাম। এবার আমরা যাব হোম মেনুতে, ওখানে গিয়ে আমরা ফন্টটা সিলেক্ট করে দেবো। তো আমরা সাধারণত টাইমস নিউ রোমান এটা সিলেক্ট করে দিলাম। ফন্ট সাইজ আমরা সেটা ঠিক করে দিলাম। এখানে কালার অপশন আছে, ইচ্ছা আমরা কালার ব্যবহার করতে পারি। সাধারণত কালারটা ফিক্সড থাকে, আমরা কালার দিয়ে লিখলাম। এবার আমরা লেখা শুরু করি। লিখতে গেলে আমার কি লাগবে? লিখতে গেলে আমার সেই কিবোর্ড লাগবে, আমরা কিবোর্ডে লিখবো, লেখাটা এখানে উঠে আসবে। তো আমি লিখলাম, লেখা শুরু করি। কুমিল্লা হাই স্কুল is a school. It is large in Kumilla city. 6,000 student study তাহলে এই যে লেখাগুলি চলে আসলো। লেখালেখি চলে আমি ডিজাইন চেঞ্জ করতে পারি, অর্থাৎ যদি আমি চাই লেখার ডিজাইন চেঞ্জ হবে, এটাকে বলা হয় লেখার সাজসজ্জা। আমরা একটু সাজসজ্জা চেঞ্জ করে দেখি। যেমন এখন যদি আমি লেখাটাকে একটু চেঞ্জ করে দিই, তাহলে আগে যে লেখার স্টাইল ছিল ওই লেখা থেকে ভিন্ন থাকবে। আমি এটাকে লেখাটাকে কপি করে নিলাম, কপি পেস্ট। তাহলে আগে যে লেখার সাথে একটু লেখাটা একটু ভিন্নতা হবে। আমি লেখার ফন্টটা চেঞ্জ করে দিই, আমি কালারটা চেঞ্জ করে দিই। তো স্বাভাবিক ওই লেখার এখন লেখার মধ্যে ডিফারেন্সটা থেকে, এটাকে বলে লেখার সাজসজ্জা। এবার আমরা লিখবো বাংলা। যদি বাংলা লিখতে তাহলে আমাকে সে একই কাজ করতে হবে। বাংলা লেখার জন্য আমাকে বাংলা যে চ্যাপ্টারগুলি আছে, যেমন অব্র অথবা বিজয় চ্যাপ্টারটা আমরা ইউজ করবো। তো একই সিস্টেম যদি আমরা সেখানে চলে যাই, আমরা দেখি যে বাংলা লেখার জন্য আমরা কি করতে পারি। তাহলে বাংলা লেখার জন্য আমাকে সেই অব্রতে ক্লিক করব, বিজয়তে ক্লিক করব, তাহলে আমার সেই অব্র বা বিজয় সফটওয়্যারগুলি চলে আসবে। আমরা লেখা শুরু করি আবার এখানে। এবার আমরা বাংলা লিখবো। বাংলা লেখার জন্য আমরা আগে বলছিলাম যে আমরা বাংলা সফটওয়্যারটা ওপেন করবো। তাহলে আমি যেটা বিজয় দিয়ে লিখবো, আমি বিজয়টা ওপেন করি। বিজয় ওপেন হলো। বিজয় যেহেতু বিজয় ফন্ট দিতে হবে, বিজয় ফন্টটা দিয়ে দিলাম। 57 MG ফন্টটা সিলেক্ট করে দিলাম। ফন্ট সাইজ ওটা থাকলো। এবার আমি লিখতে যাই, তাহলে আমার এখানে আমরা ফন্টগুলো স্টাইল চেঞ্জ করতে পারি, অর্থাৎ লেখার সাজসজ্জা চেঞ্জ করতে পারি। যেমন আমি এটা চেঞ্জ করে দিই, তাহলে অন্য ফন্ট দিয়ে আমরা লেখার সাজসজ্জা চেঞ্জ করতে পারি। আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, আমরা ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিই।
এটাও চেঞ্জ হয়ে যাবে। এটাকে একটু বড় করে দিই সাইজটা, তাহলে উপরে লেখা আর এই লেখার মধ্যে পার্থক্যটা রয়ে গেল। এটা এইভাবে আমরা লেখার সাজসজ্জাগুলি সহজে করে নিতে পারি। তাহলে বাংলা লেখাগুলি আমরা শিখে গেলাম। এবার আসি আমরা লিখতে গেলে আমাদের ভুল হতে পারে, তো ভুলগুলো আমরা কীভাবে সংশোধন করব। আমাদের লেখার মধ্যে ভুল থাকতেই পারে, তো আমরা দেখি কীভাবে ভুলটা সংশোধন করা যায়। তো আমরা আবার ওই অংশে চলে গেলাম যে আমরা লিখলাম। তো এখানে মডার্ন লেখাটা ভুল ছিল, আমরা এটা সংশোধন করে দিই। তো সংশোধন করতে আমার কী করতে হবে, আমি লেখাটাকে সিলেক্ট করব, এরপর আমি যাব রিভিউ অপশনে, রিভিউ মেনুতে আমি সেখানে গিয়ে স্পেলিং অ্যান্ড গ্রামার আমি সেখানে ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে পাশে আমাকে সে তার সাজেশন দেখাবে যে সঠিক শব্দটা কোনটা। তাহলে মডার্ন এখানে দেওয়া আছে, আমি মডার্ন শব্দটা সিলেক্ট করলাম, চেঞ্জে সিলেক্ট করব, তাহলে আমার মডার্ন অংশটা সিলেক্ট হয়ে যাবে। ফেমাস লেখাটা বলছিল, আমি সেটাও সিলেক্ট করে নিলাম, চেঞ্জ দেবো, সেটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইভাবে স্কুল নিচে মডার্ন সেটা আমি চেঞ্জ করে দিই। তাহলে এইভাবে সহজে আমরা বানান পরিবর্তন করে ফেলতে পারি। যত বড় পৃষ্ঠা হোক, যতগুলি পৃষ্ঠা থাকুক, আমরা প্রতিটা পৃষ্ঠাতে যত ভুল থাকুক, আমরা মুহূর্তে নিমেষেই বানানগুলি পরিবর্তন করে দিতে পারি। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হিসেবে মাইক্রোসফট ওয়ার্ডের এটাই সবচেয়ে বড় সুবিধা, সহজে বানান পরিবর্তন করা যায়। ছবি সংযোজন আমরা কীভাবে ওয়ার্ড প্রসেসে ছবি সংযোজন করব। সাধারণত ডকুমেন্টকে আকর্ষণ করার জন্য আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে ছবির প্রয়োজন হয়। তো ছবিটা আমরা সহজেই পরিবর্তন করতে পারি বা সংযোজন করতে পারি। আমরা দেখি কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা ছবি সংযোজন করব। আমরা একইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই, ওখানে গিয়ে আমরা একটা ছবি, যদি আমরা এখানে একটা ছবি সংযোজন করতে চাই তাহলে আমরা কীভাবে করব। আমরা এখানে একটা ছবি সংযোজন করব, তাহলে আমরা ইনচার্টে ক্লিক করব। ইনচার্টে গিয়ে আমরা পিকচারে যাব, পিকচারে গিয়ে আমরা আমাদের যে ছবিগুলি আছে আমাদের গ্যালারিতে সেটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়ে ইনচার্টে ক্লিক করলে ছবিটা আমার ডকুমেন্টে সহজে চলে আসবে। তাহলে এইভাবে আমরা আমাদের ছবিগুলি সংযোজন করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা জেনে গেলাম কীভাবে ছবি সংযোজন করতে হয়। টেবিল বা সারণী আমাদেরকে অনেক সময় পরীক্ষার রুটিন বা ক্লাস রুটিন অথবা শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ করতে হয়। এই জন্য আমাদেরকে অনেক ক্ষেত্রে আমাদের ডকুমেন্টে টেবিল বা সারণী সংযোজন করতে হয়। আমরা একটু দেখি কীভাবে আমাদের ডকুমেন্টে আমরা তথ্য রাখার জন্য টেবিল বা সারণী সংযোজন করতে হয়, সেটা আমরা একটু দেখে নিই। আমরা আবার একইভাবে আমরা আমাদের ইনস্ট্রুমেন্টে ক্লিক করব, সেখানে টেবিলের অংশে ক্লিক করব। ইনস্ট্রুমেন্টে ক্লিক করার পর আমরা টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করলে এই অপশনটা আসবে। আমরা সেখানে আমাদের প্রয়োজনীয় নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো দিয়ে আমরা ওকে দিব, তাহলে আমাদের প্রয়োজনীয় টেবিলটা বা সারণীটা সংযোজন হবে। তো আমরা সরাসরি দেখি কীভাবে কাজটা করতে হয়। ধরো আমরা শিক্ষার তথ্য রাখবো, তাহলে আমরা ওই পেজটা গেলাম, আমরা ইনচার্টে যাব, আমরা টেবিলে ক্লিক করব, আমরা ইনচার্ট টেবিল দিব, যে কটা কলাম দরকার আর যে কটা রো দরকার সেটা আমরা সিলেক্ট করে দিব, আমরা ওকে দিব, অংশে চলে আসবে। এবার দেখি আমরা কীভাবে টেবিলের মধ্যে তথ্য সংরক্ষণ করতে হয় বা টেবিলটা কীভাবে সাজাতে হয় সেটা আমরা দেখে নিই। আমরা আগে ফন্ট ঠিক করে দিই, এখানে আমরা সূত্র দিয়ে লিখব, ফন্ট সাইজ ঠিক করে দিলাম। আমরা এই টেবিলটার মধ্যে আমরা কিছু তথ্য রেখে দিব। Connect now. ছাত্রের নাম,
রোল নং, তাহলে এইভাবে আমরা ছাত্রের তথ্য সংরক্ষণ করে রাখতে পারি। অথবা রুটিন করতে গেলে, পরীক্ষা রুটিন করতে গেলেই আমরা এই টেবিল বা সারণী ব্যবহার করতে পারি। এতে তথ্যকে সহজে উপস্থাপন করা যায়। এবার আসি আমরা সাধারণত যখন লেখালেখি শেষ হয়ে যায় আমাদের ডকুমেন্টটাকে কী করতে হয়, সংরক্ষণ করতে হয়। নাহলে আবার তথ্যগুলি কী হবে, হারিয়ে যাবে। যাতে তথ্যগুলি যাতে হারিয়ে না যায় সেজন্য আমরা তথ্যগুলি আমাদের যে লেখালেখি শেষ করব বা সেটাকে আমরা সহজে সংরক্ষণ করে রাখতে পারি। তো সংরক্ষণ করতে হলে আমাদেরকে যে সিস্টেমে যেতে হবে, তাহলে আমাদেরকে যেতে হবে সেই হোম মেনুতে। আমরা সেভে ক্লিক করব, আমরা ফাইল নেম দেব এবং সেভ করব। তো আমরা সরাসরি দেখি কাজটা কীভাবে করতে হয়। আমরা সরাসরি একটু দেখে যাই কাজটা কীভাবে করা লাগে। তো আমরা একটু আগে যে লেখাটা লিখলাম আমরা সেটাকে সংরক্ষণ করব। ধরো আমরা যে লেখাটা লিখছি, আমরা এই ছবিটা বা এই লেখাটা আমরা সেটা সংরক্ষণ করবো। তাহলে আমরা যাবো ফাইল মেনুতে গিয়ে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে সেভের অংশ আসবে। যেহেতু এখানে আমরা দিস পিসি এই পিসিতে সংরক্ষণ করব, আমরা সেটা ক্লিক করব। আমরা একটা ফাইল নাম দেবো, তারপর আমরা সেভে ক্লিক করব, লেখাটা সেভ হয়ে যাবে। তাহলে উপরে লেখাটা চলে আসলো, কুমিল্লা মডার্ন হাই স্কুল, এই যে হাই স্কুল এই নামে ডকুমেন্টটি সংরক্ষিত হয়ে গেল। এইভাবে আমরা আমাদের তথ্য সংরক্ষণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকক্ষণ ধরে দেখলে যে আমরা ডকুমেন্টে কীভাবে লেখালেখি করতে পারি, কীভাবে লেখালেখি সাজসজ্জা করা যায়, কীভাবে ছবি সংযোজন করা যায়, কীভাবে বানান সংশোধন করা যায় এবং কীভাবে সর্বোপরি তথ্য সংরক্ষণ করে রাখা যায় এবং কীভাবে টেবিল সংযোজন করা যায়। তোমরা যদি বাসায় এই বিষয়টি একটু ভালো মতো অনুসরণ করো, আশা করি যে আরও ভালোভাবে শিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, এবার আসো আমরা যে কাজটা এখন করব। আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন হিসাব আমাদেরকে রাখতে হয়। সেটা বাসায় দৈনন্দিন বাজার হতে পারে, বা তোমাদের ফলাফল বিশ্লেষণ হতে পারে, অথবা আয় ব্যয়ের বাজেট হতে পারে, অথবা কোনো ব্যাংক অথবা কোনো প্রাতিষ্ঠানিকের হিসাব হতে পারে। তো হিসাব আমাদেরকে রাখতে হয়। তো হিসাব রাখার জন্য যদি আমরা কাগজে করতে যাই সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু যদি আমরা সেটা প্রযুক্তি ব্যবহার করি সেটা আমরা নিমেষেই করতে পারি। একটা হিসাবকে যদি ধরি আমরা পরীক্ষা ফলাফলেই, এই ফলাফলটা করতে আমাদের অনেকক্ষণ সময় লেগে যাবে যদি আমরা ম্যানুয়ালি করতে যাই। যদি আমরা প্রযুক্তি ব্যবহার করি সেটা আমরা সহজে ব্যবহার করে ফেলতে পারবো এবং সেটা মুহূর্তে করা যায়। তো এসব কাজ করার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়, কম্পিউটার প্রযুক্তি। এর মধ্যে অন্যতম বিভিন্ন রকম সফটওয়্যার সেটা ব্যবহৃত হয়। এর মধ্যে অন্যতম জনপ্রিয় হলো মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট এক্সেল।
যেমন আমরা পরীক্ষা ফলাফল, আমাদের ইলেকট্রিক কারেন্ট বিল, গ্যাস বিল সবগুলো কাজে আমরা এই মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট এক্সেল দিয়ে সহজে করতে পারি। স্প্রেডশিট হলো একটি জনপ্রিয় সফটওয়্যার। স্প্রেডশিটের মধ্যে জনপ্রিয় সফটওয়্যারের মধ্যে হলো মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট কোম্পানি সেটাই সবচেয়ে বেশি জনপ্রিয়। এখন প্রশ্ন হতে পারে যে স্প্রেডশিট কী? স্প্রেডশিটের শব্দ আবেদনই করতে হলো ছড়ানো বড় মাপের কাগজ। সারি বা কলমের ব্যবচ্ছেদে তৈরি ছোটো ছোটো আয়তাকার ঘরের সমন্বয়ে স্প্রেডশিট গঠিত। স্প্রেডশিটের এই ঘরগুলিতে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট নিয়মের সংখ্যা বসিয়ে হিসাবের কাজ করা হয়। বর্তমানে জনপ্রিয় বহুল ব্যবহৃত স্প্রেডশিট সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট কোম্পানির মাইক্রোসফট এক্সেল। আমরা স্প্রেডশিট কোথায় কোথায় ব্যবহার করতে পারি? এর মধ্যে হলো শিক্ষাক্ষেত্রে ফলাফল তৈরি, ফলাফল বিশ্লেষণে ব্যবহৃত হয়, পারিশ্রমিক আয় ব্যয় হিসাব তৈরিতে ব্যবহৃত হয়, বাজেট তৈরিতে ব্যবহৃত হয়, কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাব তৈরিতে ব্যবহৃত হয়, আয়কর হিসাব তৈরিতে এবং বিশ্লেষণে ব্যবহৃত হয়, নির্বাচনের ভোট গণনায় এটি ব্যবহার করা হয়। তা আসো আমরা মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটি কীভাবে ওপেন করব। তা আমরা সেই একইভাবে কম্পিউটার ওপেন করে আমরা স্টার্ট মেনুতে যাব। আমরা স্টার্ট মেনুতে গিয়ে অল প্রোগ্রামে ক্লিক করব, মাইক্রোসফট অফিসে ক্লিক করব এবং মাইক্রোসফট এক্সেলে ক্লিক করব। তাহলে মাইক্রোসফট এক্সেলের লোগোটা আসবে। আসার পর আমরা এখানে যে অংশটা প্রথমে আমরা নিয়ে যাব, আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমাদের পুরো স্প্রেডশিট অংশটি চলে আসবে। এখানে আমরা দেখি কী কী আছে। তাহলে ফাইল, হোম, ইনচার্ট, পেজ সবগুলো হচ্ছে মেনু বার। এখানে সে আগের মতোই হোম মেনুতেই আমাদের ফন্ট সাইজ দেওয়া আছে। ABCD এগুলো হচ্ছে কলাম, 1 2 3 4 যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে রো বা সারি। আর রো কলাম সারি নিয়ে সমন্বয় হচ্ছে রেঞ্জ। এটাই বলা হয় ফর্মুলা। অর্থাৎ ফর্মুলা অংশেই আমরা বিভিন্ন গাণিতিক সূত্রগুলি ব্যবহার করি। তো শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে এই স্প্রেডশিটের মাধ্যমে কীভাবে সাধারণ যে যোগ বিয়োগ গুণ ভাগ শতকরা নির্ণয় প্রক্রিয়াগুলি তোমাদেরকে দেখিয়ে দিব। তা আসো আমরা নর্মালি স্প্রেডশিটের মাধ্যমে কীভাবে যোগ করা হয় সেটা আমরা একটু দেখে নিই। যোগ করার প্রক্রিয়ার জন্য আমাকে যেটা করতে হবে, আমি আমার সেই স্প্রেডশিট সফটওয়্যারে যাব। তো স্প্রেডশিট সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করলে আমরা সহজে কাজটা করতে পারবো। স্প্রেডশিট সফটওয়্যার ওপেন করার পর আমরা সেই কলাম এবং রো ব্যবহার করব। এখানে আগের মতো আমি একটা কাজ তোমাদের সহজ করার জন্য কাজটা আমি আগে করে রাখছি। এখানে রো কলামগুলি আছে। ধরি আমাদের একটা ক্লাসে একটা পরীক্ষা ফলাফল, স্কুলের পরীক্ষা ফলাফলটা যদি আমরা করতে যাই তাহলে আমরা কীভাবে করব, আমরা সেটা একটু দেখিয়ে দিই। অর্থাৎ একজন শিক্ষার্থী তার বিষয়গুলি কীভাবে সহজে যোগ করা যায়। যেমন একজন ছাত্র আবরার ফাহিম, সে বাংলা পেয়েছে 85, বাংলা সেকেন্ড পেয়েছে 42, ইংরেজি প্রথম পত্র পেয়েছে 88, ইংরেজি দ্বিতীয় পত্র পেয়েছে 45 এবং গণিতে পেয়েছে 82। এমন তার টোটাল নাম্বারটা কত সেটা আমরা বের করব। তো বের করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, অর্থাৎ আমাকে এই বাংলা থেকে ম্যাথ পর্যন্ত যে নাম্বারগুলো সেগুলো আমরা যোগ করব। তাহলে বাংলা প্রথমে আছে কত, এটা 8 নম্বর রোতে আছে এবং 2 নম্বর রোতে আছে, 2 নম্বর কলামে আছে এবং 8 নম্বর সারিতে আছে। তারপর এটা থেকে আমরা এই যোগ করবো। কোথায় আছে, এটা ডি কলামের 8 থেকে এস কলামের 8 পর্যন্ত আমরা যোগ করবো। তাহলে যোগ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একইভাবে আমাকে ইকুয়াল লিখতে হবে। ইকুয়াল সাম কতটা লিখবো, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। তাহলে আমার যোগ করবো কার সাথে, ডি কলামের 8 নম্বর রো। তাহলে D8 থেকে আমি যোগ করবো কত, H8 পর্যন্ত। তাহলে আমি H8 দিয়ে দিলাম, এন্টার দিলাম, ফলাফলটা চলে আসলো। আমরা আরেকটা দেখি, সাজিদ হোসাইন, রোল 2, সে বাংলা পেয়েছে 85, বাংলা সেকেন্ড পেপার পেয়েছে 38 এবং ইংরেজি পাস পেয়েছে 75, ইংরেজি দ্বিতীয় পত্র পেয়েছে 32 আর গণিত পেয়েছে 68। তার নাম্বারটা আমরা যোগ করে দেখি আবার। তাহলে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এরপরে আমি কার সাথে কাজ যোগ হবে, তাহলে ডি কলামের 9 নম্বর রো থেকে H কলামের 9 নম্বর রো পর্যন্ত, তাহলে H9। আমি এন্টার শেষ করলাম, ব্র্যাকেট শেষ করলাম, এন্টার দিব, ফলাফলটা চলে আসবে। তো এইভাবে আমি বাকি নাম্বারগুলি আরও অটোমেটিকভাবে চলে আসবে। তাহলে এইভাবে আমরা যত বড়ই সে হিসাব হোক আমরা সহজেই করে ফেলতে পারি। অথবা ক্লাসে যদি স্টুডেন্ট 90 জনের হয় তবে 90 জনের ফলাফলটা মুহূর্তেই বের করে ফেলতে পারবো। স্প্রেডশিটের মাধ্যমে সহজেই কাজগুলি করা যায়। এবার প্রিয় শিক্ষার্থী আসো, আমরা কিভাবে যোগ তো করে ফেললাম, বিয়োগ, গুণ, ভাগ এবং শতকরা নির্ণয় করার প্রক্রিয়াটা আপনাকে দেখিয়ে দিই।
তো সেক্ষেত্রে একইভাবে আমরা স্প্রেডশিটে যাব, আমরা সেই রো কলাম ব্যবহার করে কাজটা করে নেব। তো ওদের কাজ করা সহজ করার জন্য আমি আগে কাজটা করে রেখেছি, আমরা দেখি কাজটা কীভাবে করি। ধরি একজন কম্পিউটার পার্টস সেলার, উনি একটা দোকান আছে আইসিটি শপ, উনি বিভিন্ন কম্পিউটার পার্টস বিক্রি করে। তো একজন ক্রেতা ওনার কাছে যখন যায় তখন ওনার যেসব প্রোডাক্ট লাগবে উনি একটা চাহিদা দিল ওনাকে, যে আমার ওনার মাউস লাগবে 20টা, কিবোর্ড লাগবে 20টা, প্রসেসর লাগবে 10টা, হার্ড ডিস্ক লাগবে 10টা, পয়েন্টার লাগবে 10টা, মনিটর লাগবে 10টা, প্রিন্টার লাগবে 5টা, স্পিকার লাগবে 10টা। এখন তোমাদের ওনাকে প্রাইসটা দিল যে তার মাউসের দাম হচ্ছে 300 টাকা প্রতিটা, কিবোর্ড 350 টাকা, প্রসেসর 7000 টাকা, হার্ড ডিস্ক 6500 টাকা করে, মনিটর 8500 টাকা করে প্রতিটা, প্রিন্টার 3500 টাকা করে, স্পিকার 3000 টাকা করে। এখন একটা মাছের দাম যদি 300 টাকা হয় তাহলে 20টা মাছের দাম কত? আমরা গুণ করার প্রক্রিয়াটাকে বের করে ফেলি। তাহলে ইকুয়াল সাম বা প্রোডাক্ট যেটা লিখি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। তাহলে কার সাথে কার গুণ হবে? অর্থাৎ ডি কলামের 8 নম্বর রোর সাথে ই কলামের 8 নম্বরের গুণ হবে। তাহলে D8 গুণ চিহ্ন দিলাম, তাহলে হচ্ছে E8, আমরা E8 লিখবো, E8 লিখে আমরা এন্টার দিব, সেকেন্ড ব্র্যাকেট শেষ করব, এন্টার দিব, তাহলে ফলাফলটা চলে আসলো। কীভাবে? 300 টাকা যদি হয় তাহলে 20টি মাছের দাম হবে 6000 টাকা। ঠিক একইভাবে যদি আমরা এটা করি তাহলে ইকুয়াল সাম বা প্রোডাক্ট যেটা লিখে আমরা পার ব্র্যাকেট দিলাম, তাহলে এটা কার সাথে করবো? অর্থাৎ কিবোর্ডের দাম হলো 350 টাকা করে, 20টার দাম কত হয় আমরা দেখি একটু। তাহলে এটা হচ্ছে D9 সাথে কার গুণ হবে? E9 এর গুণ হবে, তাহলে E9 আমরা ব্র্যাকেট শেষ করি, এন্টার দিই, ফলাফলটা চলে আসলো। তাহলে 20টি করে 350 টাকা করে প্রতিটি কিবোর্ডের দাম, 20টি কিবোর্ডের দাম হচ্ছে 7000 টাকা। আর আমরা বাকিগুলো অটোমেটিকভাবে আমরা নিয়ে ফেলতে পারবো। তাহলে মোটামুটি প্রসেসরের দাম 10টার দাম 7000 টাকা করে, একটা 7000 টাকা, 10টার দাম হচ্ছে 70,000 টাকা। হার্ড ডিস্ক দাম ছিল 6500 করে প্রতিটা, 10টার দাম হচ্ছে 65,000। মনিটর প্রতিটার দাম হচ্ছে 8500 টাকা, 10টির দাম হচ্ছে 85,000। প্রিন্টার 3500 টাকা করে, 5টির দাম হচ্ছে 70,500। স্পিকারের দাম 3000 টাকা করে, 10টির দাম 30,000। এখন আমরা দেখি টোটাল সর্বমোট কত হয়। একইভাবে আমরা যোগটা এখানে দেখে দিই আবার, ইকুয়াল সাম কার সাথে কাজ যোগ করবো। তাহলে অ্যাপ কলামের 8 থেকে অ্যাপ কলামের 14 পর্যন্ত আমি যোগ করবো। তাহলে অ্যাপ কলামের 8 থেকে F14 আমরা এই সংখ্যাগুলো যোগ করে নিব, তাহলে আমাদের সর্বমোটটা বের হয়ে যায়। আমরা F14 আমরা লিখলাম, এন্টার দিলাম, ফলাফলটা চলে আসলো, তাহলে 2,80,000। তাহলে ওনার দাম আসলো 2,80,000। এখন দোকানদার বললো যে ঠিক আছে আপনাকে আমরা 5% ডিসকাউন্ট দিব। ডিসকাউন্ট কোনটা? ওই যে আমরা অনেক সময় দেখি না যে 100 টাকার 5% কত, বা 100 টাকার শতকরা 5 টাকা কত। তো ওই নিয়মটা আমরা বের করি, অর্থাৎ শতকরা নির্ণয় প্রক্রিয়াটা আমরা বের করে ফেলি। তো শতকরা নির্ণয় সিস্টেমটা কি? আমরা এখানে ইকুয়াল দিব, তাহলে দাম হচ্ছে 2,80,000। আমরা সাধারণত শতকরা নির্ণয়কে আমরা কি করি যে পার্সেন্টের সাথে মোট টাকাটা গুণ দিই, 100 দিয়ে ভাগ দিই। এখানেও সেই কাজটা আমরা করবো। তাহলে 2,80,000, 80,500 সাথে আমরা কি করব? গুণ দিব কাকে? যেতে 5 ছিল, 5% সাথে পার্সেন্ট লিখবো, অর্থাৎ ভাগ 100, আমরা এন্টার দিব। তাহলে 14,025 টাকা হচ্ছে তার 5% ডিসকাউন্ট। এখন ক্রেতা দোকানদারে কত টাকা দেবে? কারণ ওনার তো একটা ডিসকাউন্ট পেলো মোট দামের থেকে, আর মোট দামের থেকে ওই ডিসকাউন্টটা বাদ দিয়ে জিতে দেবে, সেটাই তো নেট প্রাইস। আমরা এখন ওই টাকা থেকে বিয়ে করে দেখাবো নেট প্রাইসটা কত আসে। তাহলে আমরা ইকুয়াল সাম কার থেকে কার বিয়োগ হবে, অর্থাৎ অ্যাপ কলামের 15 রো থেকে 16 রো আমরা বিয়োগ করবো। তাহলে আমরা ব্র্যাকেট দিলাম, তাহলে F15 থেকে বিয়োগ চিহ্ন দিলাম। তারপরে কী করবো আমরা, অর্থাৎ F16 থেকে বিয়োগ হবে, F16 বিয়োগ হবে F14 থেকে। তাহলে F16 আমরা এন্টার দিব, এন্টার দিলে ফলাফলটা চলে আসবে। তাহলে 2,80,500 থেকে 14,025 টাকা বাদ দিলে যেটা থাকবে সেটাই নেট প্রাইস। তাহলে আমরা সহজেই এটা জেনে গেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ ধরে যা দেখলাম, আমরা যোগ বিয়োগ করার প্রক্রিয়াগুলো সহজে দেখে গেলাম, কীভাবে যোগ বিয়োগ করে সেটা আমরা দেখে গেলাম।
তো শিক্ষার্থী, তোমরা যদি বাসায় যদি এই কাজগুলি সহজেই অনুসরণ করো, তাহলে তোমরা আরও ভালোভাবে জিনিসটা জানতে পারবে, শিখতে পারবে। তো শিক্ষার্থী, আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে, বাসায় পড়ার প্রতি মনোনিবেশ করবে, বাসায় আমাদের যে ক্লাসগুলো দেখানো হয় সেটা অনুসরণ করবে। আজকে পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।